নিউটনীয় বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স এই অধ্যায়টা আজকে আমরা শুরু করব। আমরা বল নিয়ে অনেক বিস্তারিত জানবো এই অধ্যায়ে। বলের সংখ্যামূলক ধারণা, আমরা মূলত নিউটনের সূত্রগুলো পড়ব, সাথে সাথে আমাদের বলের ধারণা, জড়তার ধারণা, হ্যাঁ, এই বিষয়গুলো ক্লিয়ার করব। তো বলের সংখ্যামূলক ধারণা এটা আমরা নিউটনের সূত্র থেকে বের করতে পারি, নিউটনের ফার্স্ট ল থেকে। নিউটনের সেকেন্ড ল আমরা আলোচনা করব, নিউটনের গতিসূত্রগুলো যেগুলো আছে এগুলা, তারপর নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা, নিউটনের গতিসূত্রগুলো আমরা কখন মানে অ্যাপ্লাই করতে পারি না, হ্যাঁ, কোন ক্ষেত্রসমূহের মধ্যে। তারপর হচ্ছে বল ও ক্ষেত্র ও প্রাবল্য ধারণা, তারপর হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, এগুলো তোমাদের এসএসসিতেও ছিল, রৈখিক ভরবেগের নিত্যতাটা। এরপর হচ্ছে সকল অবস্থায় ভরবেগের সংরক্ষণশীলতা যাচাই এবং নিউটনের থার্ড ল। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মূলত নিচেরগুলা, কারণ উপরের টপিকগুলো তোমরা অনেকটা এসএসসিতে পড়েছো বা কিছুটা ধারণা আছে। নিচের টপিকগুলো তোমাদের জন্য পুরোপুরি নতুন এবং দেখা যায় এগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। এখানে আমরা জড়তার ভ্রামক পুরোপুরি নতুন একটা কনসেপ্ট আলোচনা করব, কৌণিক ভরবেগ সংক্রান্ত রাশিমালা, আমরা কৌণিক ভরবেগ রিলেটেড সূত্রগুলা এখানে আলোচনা করব। টর্ক, আমরা মূলত এই অধ্যায়ে একদম শেষের দিকে ঘূর্ণন গতি রিলেটেড যে রাশিমালা এগুলো নিয়ে মূল আলোচনা থাকে, হ্যাঁ। তো ওই আলোচনার জন্য আমরা টর্কটা এখানে পড়ব। তো স্বাভাবিকভাবে তুমি যেটাকে বল হিসেবে চিনো, ঘূর্ণন গতির ক্ষেত্রে এটা হয়ে যায় টর্ক, হ্যাঁ। এগুলো আমরা যখন বিস্তারিত পড়বো তখন বলবো আর কি। তারপর হচ্ছে টর্ক, জড়তা এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, মানে হলো সূত্র, এই যেগুলো দিয়ে আমরা অনেকগুলো সূত্র বের করব, যেগুলো দিয়ে আমরা ম্যাথমেটিক্স বিভিন্ন প্রবলেম সলভ করব। এরপর হচ্ছে সার্বজনীন সূত্র হিসেবে কৌণিক ভরবেগের নিত্যতা, সেইমভাবে আমরা কৌণিক ভরবেগের নিত্যতা পাই, যেমনটা তুমি কৌণিক ভরবেগের নিত্যতা পেয়েছো রৈখিক ভরবেগের ক্ষেত্রে, m1v1 ইজ ইকুয়াল টু m1u1 প্লাস m2u2 প্লাস ইজ ইকুয়াল টু m1v1, এরকম একটা সূত্র পেয়েছো না, এটার মতো। এভাবে হচ্ছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রবিমুখী বল, কেন্দ্রমুখী বল, রাস্তার বাঁকে ডাল দেওয়ার প্রয়োজনীয়তা বা ব্যাংকিং কোণ, হ্যাঁ, ব্যাংকিং কোণ বা টিটা, এই রিলেটেড ম্যাথ আসতে অনেক বেশি দেখা যায়, হ্যাঁ। ম্যাক্সিমাম বোর্ডে দেখবা যে এই আমাদের রাস্তার ব্যাংকিং কোণ রিলেটেড ম্যাথগুলো আসে। সর্বশেষ টপিক স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষ, কলিশন, এই কলিশন থেকে আমাদের মোটামুটি কখ আসে আর কি, হ্যাঁ, এমসিকিউ আসে। তো আমাদের অধ্যায়টা পুরোপুরিভাবেই অনেক গুরুত্বপূর্ণ, মানে বলতে পারো যে তোমার একদম পদার্থবিজ্ঞানের নির্যাস, অনেকটুকু নির্যাস এখানে আছে, বিশেষ করে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আর কি, অনেক টপিক এখানে আমরা কভার করব, একদম সামগ্রিক একটা আইডিয়া হবে তোমার, ঠিক আছে। শুরুতে আমরা বলের সংজ্ঞামূলক ধারণাটা একটু দেখি। বল কাকে বলে? তো বল বোঝার জন্য আমাদেরকে আগে জড়তাটা বুঝতে হবে, জড়তা বা ইনার্শিয়া বিষয়টা কি। আমরা জানি প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় রাখতে চাই, এবং অর্থাৎ কোনো বস্তু যদি স্থির থাকতে চাই, আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, মানে যেটা স্থির আছে ওটা স্থির থাকতে চাই, আর যেটা গতিশীল আছে এটা গতিশীল থাকতে চাই। বস্তুর এই নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা, ওটাকে আমরা বলি জড়তা বা ইনার্শিয়া। তো এই যে তুমি যদি বস্তুটার অবস্থা পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে। লাইক ধরো এখানে তোমার টেবিলে একটা বই রাখা আছে, এই বইটা যতক্ষণ না তুমি এটার উপর এক্সটার্নালি কোনো কিছু প্রয়োগ করছো, ততক্ষণ পর্যন্ত তুমি শিওর থাকতে পারো এই বইটা আজীবন এই টেবিলের উপর বসে থাকবে, এখান থেকে এটা নড়বে না, যতক্ষণ না এখানে এক্সটার্নালি কোনো কিছু এটাতে প্রয়োগ হচ্ছে। তো এক্সটার্নালি কী প্রয়োগ হবে? যেটা প্রয়োগ হবে ওটাই হচ্ছে বল। আলটিমেটলি আমরা এখানে যখন বল দিব, হাত দিয়ে যখন একটা ঠেলা দিব, এটা সামনের দিকে যাবে। যখন আমি হাত দিয়ে এটাকে উঠানোর চেষ্টা করব, তখন এটা উঠে যাবে। তাহলে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি, সেমভাবে দিকে গেলে বলের দিকে কাজ করতেছি, এটাই আর কি। তাহলে এটা হচ্ছে বল। তো বইটি এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে আমি যে উদাহরণটা এখন মূলত দিলাম ওইখানে এই কথাটা বলা আছে যে একটা বই স্থির অবস্থায় আছে, তুমি এটার অবস্থান পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে, হ্যাঁ। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে ওই বস্তু এবং অন্য কোনো বস্তুর পারস্পরিক ক্রিয়ার ফল, হ্যাঁ। কোনো বস্তু পরিপার্শ্ব যা অন্যান্য বস্তুর সমন্বয়ে গঠিত, ওই বস্তুর উপর বল প্রয়োগ করে। যেমন তুমি যদি কোনো বইকে হাত দিয়ে ধরে রাখো, তাহলে বইয়ের পরিবেশের গুরুত্বপূর্ণ বস্তুগুলো হচ্ছে তোমার হাত, যা বইটির উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এবং পৃথিবী, যা বইটির উপর নিম্নমুখী বল প্রয়োগ করে, বইয়ের ওজন। মানে তুমি একটা বইকে উঠিয়ে ধরে রাখতেছো, এখানে হাত দিয়ে ধরে রাখতেছো মাটি থেকে একটু উপরে আর কি, তাহলে বইয়ের উপর দুইটা বল প্রয়োগ করতেছো, একটা হচ্ছে তোমার হাতের বল, আরটা হচ্ছে বইটির অভিকর্ষ বলের বিরুদ্ধে তার ওজন, ঠিক আছে, এটাই।
তো আমরা বল কাকে বলে যদি একটু দেখি, তোমরা জাস্ট এই সংজ্ঞাটা ভালো মতো করে পড়বা। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে। ধরো একটা বস্তু স্থির আছে, তুমি সেটাকে চাইলে বল দিয়ে গতিশীল করতে পারো। একটা গাড়ি দাঁড়ায় আছে, তুমি চাইলে এটাকে যদি ধাক্কা দাও তাহলে গাড়িটা চলা শুরু করবে, তাই না? অথবা একটা গাড়ি চলতেছে, তুমি যদি সামনে এসে দাঁড়ায় হাত দিয়ে এরকম হাত বাড়ায় এটাকে আটকে দাও তাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে। তার মানে আমরা এটাও বলতে পারি যে কোনো স্থির বস্তুকে গতিশীল করলো, আবার কোনো গতিশীল বস্তুর গতি হ্রাস করলো বা গতির পরিবর্তন করলো। একটা বস্তু অনেক গতিতে আছে, তুমি চাইলে এটাকে স্থির করে ফেলতে পারো বল দিয়ে, এটাই। তাহলে যা আমরা কোনো বস্তু যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চাই। যেমন তুমি ধরো একটা দেওয়াল, হ্যাঁ, তোমার বাসার দেওয়াল আছে না, ওই দেওয়ালের মধ্যে তুমি যদি বল দাও তাহলে তুমি কিন্তু বল দিছো, কিন্তু এটা কিন্তু সত্য কথা, তুমি বল দিছো, তুমি কিন্তু ঠেলা দিচ্ছ, কিন্তু গতিশীল হয়েছে কি দেওয়ালটা? না। তাহলে এটা করতে চাইছে, মানে এটা গতিশীল হবে সবসময় বিষয়টা এমন না, গতিশীল করতে চাই। বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়। যেমন এই যে গতির পরিবর্তনটা কেমন হইতে পারে, যেমন এখানে v= ধরো 5 ms/2 ছিল, যখনই তুমি এখানে হাত দিয়ে মানে বাধা দিছো তখন গাড়ির গতি ধরো 0 ms/1 হয়ে গেছে বা গাড়িটা পুরোপুরি থেমে গেছে, তাহলে গতির পরিবর্তন হইলো না, এটাই আর কি, এটাই হচ্ছে বল। তাহলে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায়, সেটাই হচ্ছে বল। ওকে, বলের কিছু আমরা ফিচার্স বা বৈশিষ্ট্য পাই। ফার্স্ট কথা হচ্ছে বলের নির্দিষ্ট দিক থাকবে, কারণ বল একটা ভেক্টর রাশি, আমরা জানি বলের মান আছে, দিক আছে। বল সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে। একটা বল আমরা দেখব সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে, ক্রিয়া থাকলে প্রতিক্রিয়া বল থাকবে। এবং কোনো বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা যখন দেখি যে কোনো বস্তুকে যখন তুমি এরকম ঠেলা দিচ্ছ তখন কিন্তু এটা তোমার যখনই ঠেলা দিচ্ছ, ঠেলার এক মুহূর্তে এটার গতি অনেক বেশি ছিল, আস্তে আস্তে গতিটা হ্রাস পেয়েছে, তার মানে ত্বরণ হচ্ছে, মানে নেগেটিভ ত্বরণ আর কি। তাহলে যেভাবে হোক বল দেওয়ার ফলে তো ত্বরণ হলো। বল কোনো বস্তুকে বিকৃতি করতে পারে, হ্যাঁ, এটা তো বুঝতেছো যে বল দিয়ে কোনো বস্তুকে তুমি আকার পরিবর্তন করতে পারো, আকৃতির পরিবর্তন করতে পারো, এটাই হচ্ছে যে বিকৃতি। এখন আমরা মৌলিক বল নিয়ে জানব, এবং এখানে একটা চার্ট দেওয়া আছে। আই কনফার্ম যে তুমি এইখান থেকে, এই চার্ট থেকে প্রশ্ন তুমি তোমার কলেজের পরীক্ষাগুলোতে পাবাই, তুমি তোমার এইচএসসি পরীক্ষাও একটা পেতে পারো, তুমি তোমার অ্যাডমিশনেও একটা পেতে পারো। অনেক বার আসছে বিগত মেডিকেল বলো, ভার্সিটি বলো, কলেজের পরীক্ষা তো আসছেই, এইচএসসি বলো, অনেক বেশি কোয়েশ্চেন আসে এই চার্ট থেকে। এবং এই চার্টটা তোমাদের ফিজিক্সেও ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারেও আছে, এবং মোস্ট প্রবাবলি রসায়নেও আছে। হ্যাঁ, না, ফিজিক্স প্রথম পত্রে, দ্বিতীয় পত্রে একটা অধ্যায় আছে, রসায়নে নাই মনে হয়। তো এই চার্টটা সেম হুবহু চার্ট পড়ে নিবা, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, আমরা তো বলে যাচ্ছি, একটু খেয়াল করো। তো এগুলো হচ্ছে আমরা মৌলিক বল নিয়ে পড়ি, ফান্ডামেন্টাল ফোর্স, মানে পৃথিবীতে টোটাল মৌলিক বল হচ্ছে 4টা। তো মৌলিক বল মানে কি? যে সকল বল মূল বা স্বাধীন, হ্যাঁ, অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের রূপ নয়, বরং অন্যান্য বলের কোনো কোনো রূপের প্রকাশ, তাদেরকে আমরা মৌলিক বল বলি। মানে এগুলো হচ্ছে একদম ইউনিক, এক কথায় এগুলা অন্য কোনো বল থেকে তৈরি হবে না, এক কথায়, হ্যাঁ, এটাই হচ্ছে যে মৌলিক বল। তো পৃথিবীতে মৌলিক বল আছে টোটাল 4টা। একটা হচ্ছে মহাকর্ষ বল, তাড়িত চুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এর বাইরে পৃথিবীতে তুমি যত বল পাবা সবগুলা বলই কোনো না কোনোভাবে এই 4টা বলের সাথে রিলেটেড হবে, ঠিক আছে? মৌলিক বল হচ্ছে মূলত এই 4টাই, এই 4টার বাইরে অন্য কোনো বল পাওয়া সম্ভব না। অন্য কোনো বল যেগুলাই পাচ্ছ এগুলো সব এই 4টার সাথে ইনক্লুডেড, যে কোনোভাবে, হ্যাঁ। তো আমরা এখান থেকে মহাকর্ষ বলটা পড়ি। মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম শক্তিশালী বল, হ্যাঁ। তো ভরের কারণে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাকে আমরা মহাকর্ষ বল বলি। এই যে আমাদের ধরো এখানে একটা M1 বস্তু, এটাকে M2 বস্তু, আমরা এগুলো মহাকর্ষ অধ্যায়ে পড়েছি। এই দুইটা বস্তুর মধ্যে একটা F বল কাজ করে। F বলের মানটা হচ্ছে বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এখানে আমাদের অভিকর্ষজ ধ্রুবক, তোমার সার্বজনীন ধ্রুবক G থাকে। তো এখানে আমাদের এটাই হচ্ছে মহাকর্ষ বল, যে দুইটা বস্তু তার ভরের কারণে, এখানে M1 এবং M2-র কারণে বলটা প্রযুক্ত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মহাকর্ষ বল। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটা হচ্ছে মহাকর্ষ বল। মাঝখানেরগুলো রিডিং পড়বে একটু। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের এই যে নিচে বলা আছে মহাকর্ষ বল উদাহরণগুলো একটু পড়ে নিবা। মহাকর্ষ একটি সার্বজনীন বল, মানে পৃথিবীর সব জায়গায় এটা তুমি পাবা। এই মহাবিশ্বের প্রত্যেক
প্রত্যেক বস্তুই অন্য বস্তুর কারণে বল অনুভব করে। এই বলের পাল্লা হচ্ছে অসীম। দেখো পাল্লাগুলো আমাদের মনে রাখতে হবে। এই বলের পাল্লা হলো অসীম। পাল্লা মানে কি? পাল্লা মানে হলো এই বল কতটুকু অবধি কাজ করবে, মানে বিস্তৃতি কতটুকু। এই বলের পাল্লা কিন্তু তুমি হিসাব করতে পারবে না, মানে এটা পুরো পৃথিবী জুড়ে কাজ করে, পুরো বিশ্ব জুড়ে কাজ করে। কারণ পুরো এখানে আমরা শুরুতেই বলেছি মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, তাহলে মহাবিশ্বের পুরোটা জুড়েই আমাদের মহাকর্ষ বলটা বিস্তৃত। সো এটার পাল্লার কোনো সীমা নাই, অসীম। ভূপৃষ্ঠের সকল বস্তুই পৃথিবীর কারণে এ বল অনুভব করে। মহাবিশ্বের বল সুনির্দিষ্টভাবে পৃথিবীর চারদিকে চাঁদের বা বিভিন্ন কৃত্রিম উপগ্রহের ঘূর্ণন, সূর্যের চারদিকে পৃথিবীর বা বিভিন্ন গ্রহের গতিকে নিয়ন্ত্রণ করে থাকে। এই যে তুমি বলতেছো সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরে, তো আমরা তো বলেছি যে যখন তুমি ধরো একটা সুতা নিলা, হ্যাঁ, সুতা নিয়ে সুতার এখানে একটা লাঠি মানে পাথর বাঁধলা, দেন এটাকে এরকম করে ঘুরাচ্ছ, তাহলে পাথরটা কেন ঘুরতেছে বলো? আমরা যখন কেন্দ্রমুখী বলগুলো পড়বো তখন আরও ক্লিয়ার হবে এগুলো। তো দেখো এখানে আমাদের এই জায়গাটাতে আমরা দেখতেছি যে কোনো একটা পাথরকে তুমি যখন সুতার সাহায্যে বেঁধে দিচ্ছ তখন এইভাবে একটা কেন্দ্র বা একটা ঘূর্ণন গতি তৈরি হয়েছে। তো এটা কেন ঘুরতেছে? মূলত ঘুরতেছে কারণ হলো এই যে আমাদের এই কেন্দ্র থেকে এই আমাদের এই অবধি, এই যে এটা এখানে দূরত্ব অবধি, এখানে মানে আমাদের এখানে তোমার পাথরটা অবধি একটা রশি বাঁধা আছে, একটা সুতা বাঁধা আছে, এবং আমাদের এই সুতার সাথে আমাদের এই যে তোমার কেন্দ্র, এই কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল কাজ করে, সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্সটাই হচ্ছে আমাদের এই যে এই ঘূর্ণন গতির জন্য মূল কারণ। হ্যাঁ, ঘূর্ণন গতির মূল কারণ। এই সেন্ট্রিফিউগাল ফোর্স যদি না থাকতো, আবার আমরা আরও শেষে গিয়ে অধ্যায়ের শেষে আরও পড়বো যেখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের বিপরীতে কেন্দ্রবিমুখী বল ক্রিয়েট হয়। এই দুটো ফোর্স পরপরকে তোমার নিউট্রাল করে আলটিমেটলি আমাদের এটা এভাবে ঘুরতেছে, ভেক্টর বরাবর ঘুরতেছে, তাই না, লব্ধি বরাবর ঘুরতেছে। তো আমাদের যখন সূর্যেরকে কেন্দ্র করে বিভিন্ন পৃথিবী ঘুরে, তখন খেয়াল করো এই যে এটা ধরো পৃথিবী, এই যে বা আমাদের গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে, কিন্তু এখানে কোনো সুতা আছে না। এই সুতার জন্য তাইলে আমাদের যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, এগুলো কে এখানে নিয়ন্ত্রণ করতেছে? ওটা হচ্ছে মহাকর্ষ বল। এই জায়গায় মহাকর্ষ বল কাজ করতেছে। মহাকর্ষ বলের কারণেই সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে, আবার পৃথিবীর চারদিকে চাঁদ এবং বিভিন্ন উপগ্রহ ঘুরতেছে। এভাবে আমাদের সূর্যগুলো আবার বিভিন্ন নক্ষত্রকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন গ্যালাক্সির মধ্যে ঘুরতেছে। সো এভাবে মূলত আমাদের মহাকর্ষ বলটা কাজ করতেছে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো এই যে দেখো সূর্যের সাথে পৃথিবীর একটা আকর্ষণটা কিন্তু কোনো ছোটাখাটো আকর্ষণ বল না। পৃথিবী কত বড়, সূর্য আরও কত বড়, চিন্তা করো জাস্ট। এবং এত বড় বড় জিনিসগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতেছে, যে আকর্ষণ বলের জন্য আমাদের পুরো পৃথিবী ঘুরতেছে, আবার পুরো সূর্য মানে তোমাকে গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরতেছে। এবং এই যে আকর্ষণ বল ঘুরতেছে এটার নাম হচ্ছে কি? মহাকর্ষ বল। এবং ইন্টারেস্টিং বিষয় হলো পৃথিবীর যে 4 প্রকার আমরা মৌলিক বল পড়তেছি, এই মৌলিক বলের মধ্যে এই মহাকর্ষ বলটাই হলো সর্বনিম্ন শক্তিশালী বল। মানে একদম কম শক্তিশালী বল হচ্ছে এটাই। তাড়িৎ চুম্বক বল তার চেয়েও বেশি শক্তিশালী, সবল নিউক্লিয় বল সবার চেয়ে বেশি শক্তিশালী, দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ বলের চাইতে শক্তিশালী। বুঝছো? এই মহাকর্ষ বলটাই হলো সবার চেয়ে কম শক্তিশালী বল। এবং এই কম শক্তিশালী বলের পরিমাণটা দেখো কতটুকু, এটা পৃথিবীকে এবং সূর্যকে কেন্দ্র করে ঘোরার জন্য সাহায্য করতেছে। ঠিক আছে? তো নক্ষত্র, গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জ গঠনে মহাকর্ষ বল গুরুত্বপূর্ণ ভূমিকা। এগুলো এমসিকিউতে আসবে যে মহাবিশ্বের মধ্যে আমাদের যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, কোন বল কাজ করছে? মহাকর্ষ বল। হ্যাঁ, বিভিন্ন বিজ্ঞানী ধারণা করেন বস্তুদের মধ্যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের কারণে বল ক্রিয়াশীল হয়। এটা তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে কিছুটা পড়া আছে, জ্যোতির্বিজ্ঞান অধ্যায়ে কিছুটা পড়া আছে গ্র্যাভিটন নিয়ে। মূলত আমাদের এখানে বলা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলটা কাজই করে মূলত গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের কারণে। অবশ্য গ্র্যাভিটনের কোনো অস্তিত্ব এখনও প্রমাণ করতে পারেনি, এটা জাস্ট ধারণা করা হচ্ছে আর কি। এরপর আসো তাড়িৎ চুম্বক বল। কনসেপ্টগুলো বুঝো, তাহলে তোমাকে মুখস্থ রাখতে হবে না। তাড়িৎ চুম্বক বল বিষয়টা একটু খেয়াল করো। আমরা পরমাণু চিনি না? পরমাণু, এটা হচ্ছে একটা পরমাণু, ধরো পরমাণুর মাঝখানে হলো একটা নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের মধ্যে কি আছে? তোমার প্রোটন প্লাস নিউট্রন আছে, প্রোটন প্লাস নিউট্রন, এবং ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে। আমি যেগুলো বলতেছি এক্স্যাক্টলি হুবহু এটা মাথায় ঢুকাই ফেলো, তাহলে তোমাকে আর মুখস্থ করতে হবে না কষ্ট করে। তো আমরা জানি পজিটিভ প্রোটন হচ্ছে পজিটিভ এবং নিউট্রন হচ্ছে নিউট্রাল, এবং এখানে নিউক্লিয়াস হচ্ছে তোমার পজিটিভ চার্জ বিশিষ্ট সামগ্রিকভাবে, কারণ প্রোটন এবং নিউট্রনে আলটিমেটলি তোমার পজিটিভটাই চার্জিত এখানে নিউক্লিয়াসটা, আর ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট ঘুরতেছে। তো আমরা একটু আগে বললাম যে তুমি একটা পাথরকে একটা সুতা দিয়ে বেঁধে এভাবে ঘোরাচ্ছ, কেন ঘুরতেছে? নিশ্চয়ই এখানে আমাদের সুতার টান বল কাজ করতেছে এখানে, তাই না?
তাহলে আমরা তো জানি বোর পরমাণু মডেলে যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমরা ইলেকট্রন সমূহ এই বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। আমাদের রাদারফোর্ড সাহেবও সেম কথাটা বলেছেন, তাই না? তাহলে কিসের উপর ভিত্তি করে ঘুরতেছে? এখানে নিশ্চয়ই কোনো একটা বল কাজ করতে হবে, তাই না? এখানে যেমনটা রশ্মি কাজ করতেছে, আর ওই যে সূর্য এবং নক্ষত্রের মধ্যে যেমনটা মহাকর্ষ বল কাজ করতেছে, এখানে কোন বল কাজ করবে? এখানে যে বলটা কাজ করবে সেটা হলো তড়িৎ চুম্বক বল বা তাড়িত চুম্বক বল। এই যে আমাদের নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের যে আকর্ষণ বল, এটা অবশ্যই আকর্ষণধর্মী হবে। এটা মনে রেখো যে আমাদের তড়িৎ চুম্বক বলটা সবসময় কেমন বল? আকর্ষণধর্মী বল। কেন? কারণ এটা আমাদের পজিটিভের সাথে নেগেটিভ, এবং আমরা জানি বিপরীতধর্মী আধান সবসময় আকর্ষণ করে, বিকর্ষণ করার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে আমাদের পজিটিভের সাথে নেগেটিভ যেহেতু, এটা অবশ্যই আকর্ষণধর্মী বল। এগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে? মুখস্থ করে তুমি কোলাইতে পারবে না, এত কিছু বুঝে পড়ো, তাহলে মাথায় ঢুকে যাবে যে পজিটিভের সাথে যেহেতু নেগেটিভ, সুতরাং তাড়িত চুম্বক বল অলওয়েজ আকর্ষণধর্মী হবে। তাড়িত চুম্বক বল আকর্ষণধর্মী, ওকে? তাহলে তাড়িত চুম্বক বল তুমি কোথায় পাচ্ছ? নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের, নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের যে আকর্ষণ বল, এটাই হচ্ছে তাড়িত চুম্বক বল। তাহলে আসো, দুটি আহিত বস্তুকণা, এই যে দেখো এখানে এটা পজিটিভ চার্জে চার্জিত ছিল, এটা নেগেটিভ চার্জে চার্জিত ছিল, ওকে? তাহলে আহিত না এটা? তাদের আদানের কারণে একে অপরকে যে আকর্ষণ বা বিকর্ষণ বল করে, তাকে আমরা তাড়িত চুম্বক বল বলতে পারি। এখন তুমি যদি এক্ষেত্রে আমরা যদি দুইটা পজিটিভ আদান নিই, দুইটা নেগেটিভ আদান নিই, তখন এটা আবার বিকর্ষণ বল করবে। বাট স্পেসিফিকলি তুমি যদি পরমাণুর ক্ষেত্রে বলো, তাড়িত চুম্বক বল অবশ্যই আকর্ষণধর্মী বল। বাট তুমি যদি অন্য কোনো সিনারিওতে নিয়ে আসো যে আমাদের পরস্পর একইধর্মী চার্জ, তখন আবার বিকর্ষণ করতে পারে। কিন্তু তড়িৎ বল এবং চুম্বক বল ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। যখন দুইটা আহিত কণা স্থির থাকে, তখন তার উপর কেবল তড়িৎ বল ক্রিয়া করে। মানে হলো বিষয়টা অনেক ডিপ, তোমরা আপাতত এটা মানে জাস্ট সিম্পলি মনে রাখো, যখন চার্জগুলো স্থির থাকবে তখন এর মাঝে শুধুমাত্র তাড়িত চুম্বক বল কাজ করবে। বাট যখনই চার্জগুলো গতিশীল অবস্থায় থাকবে, চার্জগুলো গতিশীল মানে এটা এভাবে করে যদি ঘোরা শুরু করে, পজিটিভটা যদি এটা চারপাশে ঘোরা শুরু করে, বা নেগেটিভটা যদি পজিটিভের এভাবে চারপাশে ঘোরা শুরু করে, তখন এর মধ্যে আবার কিন্তু আরেকটা বল ক্রিয়েট হবে, সেটা হচ্ছে চুম্বক বল, ঠিক আছে? যখন আহিত কণাগুলো গতিশীল থাকে, তখন একটা অতিরিক্ত বল, তড়িৎ বল হচ্ছে চুম্বক বল। আমরা যেটা তোমার ইয়েতে দেখি, মোটরের মধ্যে দেখি, ঠিক আছে? সাধারণভাবে তড়িৎ প্রভাব এবং চুম্বক প্রভাব অবিচ্ছেদ্য, সেই কারণে আমরা এটাকে তাড়িত চুম্বক বল বলি। মানে দুইটা বিষয় একসাথে যখন বলবা, এটাকে তাড়িত চুম্বক বল বলতেছো, ঠিক আছে? মানে যখন আদানগুলা স্থির অবস্থায় থাকতেছে, এই যে পজিটিভ নেগেটিভ, তখন এটাকে তড়িৎ বল বলতেছো শুধু। আবার যখন আদানগুলো গতিশীল অবস্থায় থাকবে, তখন এটাকে চুম্বক বল বলতেছো। দুটা বিষয় যদি একসাথে করো, দুটা কনসেপ্ট যদি একসাথে করো, তাহলে এটাকে বলবা তাড়িত চুম্বক বল। তাহলে আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে কেন বিষয়টাকে তাড়িত চুম্বক বল বলতেছি? কারণ হলো আমরা জানি নিউক্লিয়াস, এই যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের কক্ষপথে ঘুরে, এবং এটা ইলেকট্রন নেগেটিভ, তাহলে এটা পজিটিভ, তাহলে অবশ্যই এটা তাড়িত চুম্বক বল। এটা স্পেসিফিকলি তড়িৎ বল না, স্পেসিফিকলি চুম্বক বলও না, ওকে? মহাকর্ষ বলের নেই তাড়িত চুম্বক বলের পাল্লাও অসীম পর্যন্ত বিস্তৃত, এবং এই বলের ক্রিয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটা গুরুত্বপূর্ণ। আমরা মহাকর্ষ তড়িৎ চুম্বক বলের পাল্লাও কেমন পাচ্ছি? অসীম পর্যন্ত পাচ্ছি। তাড়িত চুম্বক বল মহাকর্ষ বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই যে মহাকর্ষ বলটাই দেখবা যে সবার চেয়ে কম, এবং তাড়িত চুম্বক বলটা মহাকর্ষ বলের চাইতে অনেক বেশি শক্তিশালী। উদাহরণস্বরূপ দুইটা প্রোটিনের মধ্যকার তাড়িত চুম্বক বল মহাকর্ষ বলের চাইতে এতগুণ বেশি। এটা মনে রাখিও না, এটা আমরা বক্স থেকে পড়বো। বক্সের সব কন্টেন্ট পড়ে ফেললে তোমার এগুলো আর মনে রাখতে হবে না, এই ইনফোগুলা। তো আমরা জানি পদার্থ ইলেকট্রন প্রোটন নামক আহিত কণা দিয়ে গঠিত। যেহেতু তাড়িত চুম্বক বল মহাকর্ষ বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই পারমাণবিক এবং আণবিক ক্ষেত্রের সকল ঘটনা এই বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। অবশ্য অন্য দুটি বল কেবলমাত্র নিউক্লিয় ক্ষেত্রে প্রযোজ্য, মানে নিউক্লিয়াসের ক্ষেত্রে। তাই বলা যায় অণুপরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া পথের তাপীয় এবং অন্যান্য ধর্ম তাড়িত চুম্বক বলের ফল। তাহলে এগুলো একটু মনে রেখো। তাড়িত চুম্বক বলের উদাহরণ কী কী? অণুপরমাণুর গঠন, এই যে বললাম, তুমি নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যদি এখানে বন্ডিং না থাকতো, তাহলে তো তোমার অণুপরমাণু গঠনই হইতো না, তাই না? এবং অণুপরমাণু না হলে তোমার রাসায়নিক বিক্রিয়ার কনসেপ্ট আসতো না। তাহলে এগুলো হচ্ছে সব তড়িৎ চুম্বক বলের ফল। লক্ষণীয় যে আমাদের স্থূল জগতের যাবতীয় বলসমূহ একমাত্র মহাকর্ষ বল ব্যতীত তড়িৎ বলের বহিঃপ্রকাশ। ঘর্ষণ বল, স্পর্শ বল, স্প্রিং এবং অন্যান্য সবগুলা বল কিন্তু এই বলের উদাহরণ। এখন আমরা কেন এটাকে মৌলিক বল বলতেছি, তাড়িত চুম্বক বলকে? কারণ এই বলটা হচ্ছে অন্য সকল বলের একদম ইউনিট। হ্যাঁ, এই যে ঘর্ষণ বল, তুমি এর মধ্যে এক প্রকার তাড়িত চুম্বক বল পাবো। এই জন্য ঘর্ষণ বলকে আমরা মৌলিক বল বলতেছি না, কারণ এটা আমাদের ওয়ান টাইপস অফ মেকানিক্যাল তোমার ফোর্স। তাহলে এটা আমাদের হবে না, তোমার তড়িৎ মৌলিক বল হবে না। সেমভাবে স্পর্শ বল, সেমভাবে স্প্রিং বল, হ্যাঁ, এগুলো কোনো না কোনোভাবে মৌলিক বলের উপর নির্ভরশীল হবে।
তো এই ঘর্ষণ বা আমাদের এই তাড়িত চুম্বক বল কেন পাচ্ছি? ফোটন নামক এক প্রকার ভরহীন এবং আধানহীন কণার পারস্পরিক বিনিময়ে। তাহলে জাস্ট দুইটা কথা মনে রেখো, আমাদের মহাকর্ষ বল পাচ্ছি গ্র্যাভিটন নামক এক প্রকার আধান কণার বিনিময়ে, আর ফোটন এর বিনিময়ে আমরা পাচ্ছি তড়িৎ চুম্বক বল। ঠিক আছে, মহাকর্ষ বল সর্বদা আকর্ষণধর্মী হয়, আমরা তো এটা দেখলাম, মহাকর্ষ বল অলওয়েজ আকর্ষণধর্মী হয়। আর তাড়িত চুম্বক বল যেহেতু এখানে আদানের বিষয় আছে, যদি পজিটিভ হয় বিকর্ষণ হবে, নেগেটিভ হলে আকর্ষণ হবে, এই জন্য উভয়ধর্মী হতে পারে। আবার কোনো বস্তুর ভর কেবলমাত্র ধনাত্মক হতে পারে, কিন্তু আদান ধনাত্মক বা ঋণাত্মক উভয় হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পদার্থ তড়িৎ নিরপেক্ষ হয়, অর্থাৎ ব্যাপকভাবে তড়িৎ বল শূন্য আর জাগতিক ঘটনা মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এগুলো রিডিং দিবা। এরপর আসলে সফল নিউক্লিয় বল। এখন আমরা সেম সিচুয়েশান আর একটু এখানে আঁকি, যে ধরো এটা হলো একটা নিউক্লিয়াস, হ্যাঁ, এটা হলো একটা নিউক্লিয়াস, আমি এখানে অরবিটাল আঁকলাম না, কক্ষপথ আঁকলাম না, এটাই ধরো যে নিউক্লিয়াস। এখানের ভিতরে কি আছে? প্রোটন আছে এবং নিউট্রন আছে। আচ্ছা, আমি তো একটু আগে বললাম যে সকল পজিটিভ চার্জ পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে। সকল নেগেটিভ চার্জ পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে। মানে হলো সমধর্মী চার্জ পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। এই যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাই না? এখন তুমি যে বললা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, তাই না? নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? প্রোটন এবং নিউট্রন। তুমি জানো প্রোটন হলো পজিটিভ চার্জ বিশিষ্ট, নিউট্রন নিউট্রাল। নিউট্রনকে তুমি হিসাবের বাইরে রাখা আপাতত, ঠিক আছে? আমরা শুধু প্রোটন নিয়ে পড়াশোনা করি। তাহলে প্রোটনটা হচ্ছে কেমন? প্রোটনটা পজিটিভ চার্জ বিশিষ্ট। আচ্ছা, একটা পরমাণুতে তোমার আমরা পারমাণবিক সংখ্যা তো জানি, হাইড্রোজেনের ক্ষেত্রে 1, হিলিয়ামের ক্ষেত্রে 2, লিথিয়ামের ক্ষেত্রে 3, বেরিলিয়ামের ক্ষেত্রে 4। পারমাণবিক সংখ্যাই যেগুলো প্রোটন সংখ্যা, আমরা জানি না এটা? তো এখানে যখন তুমি পারমাণবিক সংখ্যাটা বাড়াই দিচ্ছ, প্রোটন সংখ্যা অটোমেটিক্যালি বৃদ্ধি পাচ্ছে, যার পারমাণবিক 118টা পর্যন্ত আমরা জানি। তাহলে এখানে 118টা প্রোটন থাকবে। সেমভাবে তুমি যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে এখানে 11টা প্রোটন থাকবে, তাই না? কিন্তু আমরা জানি পজিটিভে কী হয়? বিকর্ষণ হয়। তাহলে এখানে একটা নিউক্লিয়াসের মধ্যে অবশ্যই প্রোটনে বিকর্ষণ হওয়াটা স্বাভাবিক, তাই না? প্রোটনে কী হওয়া স্বাভাবিক? বিকর্ষণ হবে না। এখানে অনেকগুলো যেহেতু প্রোটন আছে, এখানে অনেকগুলো প্রোটন পরস্পরের সাথে কী করবে? বিকর্ষণ করবে, কারণ যেহেতু সবাই পজিটিভ চার্জ, এটা তো খুব স্বাভাবিক ঘটনা, তাই না? এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমাদের এই নিউক্লিয়াসের সাইজ চিন্তা করো কতটা ছোট। আমরা পড়েছিলাম যে 20,000টার মধ্যে, আমরা যখন আলফা কণা বিচরণ পরীক্ষাটা পড়েছিলাম, এই যেদিকে একটা পর্দা ছিল, 20,000টার মধ্যে একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে। তার মানে ক্যান ইউ ইমাজিন নিউক্লিয়াসের সাইজটা কতটা ছোট? এটা মানে আমাদের কল্পনার চাইতেও বেশি ছোট। এবং এত ছোট্ট একটা জায়গার মধ্যে তোমার এই প্রোটনগুলা, পজিটিভ চার্জগুলো পরস্পরের সাথে আছে, পরস্পরের কাছাকাছি আছে। তাহলে এখানে বিকর্ষণের মাত্রাটা কতটা বেশি? মানে এই প্রোটনে যে বিকর্ষণ, এই বিকর্ষণের মাত্রাটা অনেক বেশি, যেহেতু জায়গাটা একে তো খুব ছোট, আবার পজিটিভ চার্জ। এই জন্য আমরা এই যে তোমার প্রোটনে যে বিকর্ষণ, এই বলটাকে আমরা বলতেছি সবল নিউক্লিয় বল। এবং এই সবল নিউক্লিয় বলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বল। কারণ হলো জায়গাটা খুবই ছোট, এই ছোট্ট একটা জায়গার মধ্যে এত বেশি বল, মানে এত তোমার পজিটিভ বিকর্ষণ বল এত বেশি হবে, যেটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সবল নিউক্লিয় বল, ঠিক আছে? এখন আমাদের এখানে আমি যদি আরেকটু করি, সবল নিউক্লিয় বল মূলত আমাদের এই প্রোটনে হবে না, প্রোটনে বিকর্ষণ বলটা হচ্ছে। এখন আমরা কি দেখি, আমরা যদি বিষয়টা এমন হতো যে একটা নিউক্লিয়াস গঠন হয়ে তোমার আমাদের এখানে প্রোটনে বিকর্ষণের কারণে নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে বারবার, ঘটনা কিন্তু এমন হইতো, তাই না? প্রোটনে এখানে বিকর্ষণ যখনই 2টা 3টা এভাবে হইতে থাকবে, নিউক্লিয়াসটা ভেঙে যাবে না? কিন্তু আমরা এমনটা দেখি না, আমরা দেখি যে নিউক্লিয়াসটা স্টেবল থাকে। কীভাবে থাকে? এটাই হচ্ছে আমাদের এখানে কনসেপ্ট। তাহলে দেখো প্রোটনে যে বিকর্ষণ হচ্ছে, এই প্রোটনে বিকর্ষণটাকে এখন আমাদের সামহাও কী করতে হবে? তোমাকে নিউট্রালাইজ করে দিতে হবে, ভ্যানিশ করে দিতে হবে। কীভাবে? এই যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে এক প্রকারের বল কাজ করে, যে বলটা হচ্ছে মূলত সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলটা প্রোটনে যে বিকর্ষণ হচ্ছে, এই বিকর্ষণ বলটাকে নিউট্রালাইজ করে দেয়। আলটিমেটলি আমাদের নিউক্লিয়াসটা স্টেবল থাকে। এবং এই যে প্রোটনে বিকর্ষণ বলটা এত বেশি, আমাদের সবল নিউক্লিয়নের মানটাও এত বেশি হওয়া প্রয়োজন, যার কারণে এটা মূলত এখানে নিউট্রালাইজ করতে পারে। তবে যখনই তোমার পারমাণবিক সংখ্যা 82 কিংবা 87 এর বেশি হয়ে যাবে, তখন কিন্তু এখানে প্রোটনে বিকর্ষণের মানটা এতটা বেশি বেড়ে যায় যে নিউট্রনে যে আকর্ষণ বল তথা সবল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বল এটাকে আর নিউট্রালাইজ করতে পারে না। ফলে তখন পরমাণুটা ভেঙে যায়, এবং তখন যে পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা বা তোমার রেডিও অ্যাক্টিভিটি।
ঠিক আছে, আমরা তেজস্ক্রিয় দিয়ে এটা পড়বো মূলত। বলো কনসেপ্টটা বুঝছো কি না? নাহিমা বিষয়টা বুঝছো কি না? জি। সৌরভ, কাউসার? জি। ওকে, তাহলে এই যে আমাদের সবল নিউক্লিয় বলটা, তাহলে কয়েকটা ইনফো এখানে থেকে মনে রাখো। প্রোটন ও নিউট্রনে আকর্ষণধর্মী যে বল সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং সবল নিউক্লিয় বলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বল, কারণ এটা খুবই ছোট্ট একটা জায়গা জুড়ে কাজ করতে হচ্ছে। নিউক্লিয়াস তো এমনি অনেক ছোটো, তাহলে প্রোটন নিউট্রন কত কাছাকাছি আছে আসলে, তাহলে এটার মধ্যে আমাদের সবল নিউক্লিয় বলটা কাজ করতে হচ্ছে। তাহলে সংখ্যাটা কী বলবো? পরমাণু নিউক্লিয়াসে, এই যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় উপাদান কী কী আছে? এই যে প্রোটন প্লাস নিউট্রন একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল, তাকে আমরা বলবো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল প্রোটন এবং নিউট্রনকে নিউক্লিয়াসে আবদ্ধ রাখে। এটা স্পষ্ট যে কোনো ধরনের আকর্ষণ বল না থাকলে প্রোটন সমূহের মধ্যে বিকর্ষণধর্মী বলের কারণে নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে যেত। এই যে প্রোটন ও নিউট্রনে যদি আকর্ষণ বলটা না থাকতো, প্রোটনে বিকর্ষণ হওয়ার কারণে নিউক্লিয়াসটা আনস্টেবল থাকতো। আকর্ষণ বল মহাকর্ষীয় বল হতে পারে না, কারণ তড়িৎ বলের তুলনায় মহাকর্ষীয় বল অতি অকিঞ্চিকতর। মানে হলো সবল নিউক্লিয় বলটা বা আমাদের তড়িৎ নিউক্লিয় বলটা এখানে এত বেশি যে তোমার মহাকর্ষীয় বল এটার সাথে কিছুই না। সুতরাং নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য একটি নতুন বলের প্রয়োজন হয়, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, বা যা সকল মৌলিক বলের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী। তাড়িত চুম্বক বল থেকে এটা 100 গুণ বেশি শক্তিশালী, এগুলো আমরা পরে পড়বো। তাহলে এখানে দেখো যে সমানভাবে প্রোটন নিউট্রন বেসন কণার বিনিময় হয়। বুসন কণা এগুলো তোমরা পারবা না আপাতত, এগুলা ওই যে আমরা যখন পড়বো তোমার জ্যোতির্বিজ্ঞান পড়বো তখন বুঝবা। পরবর্তীতে দেখা যায় যে প্রোটন এবং নিউট্রন উভয়ের মধ্যে কোয়ার্ক নামক এক প্রকার মৌলিক কণা দিয়ে গঠিত হয়, এবং কোয়ার্ক কণাগুলো গ্লুয়ন নামক এক ধরনের পারস্পরিক আটালু কণার বিনিময়ে এটার উদ্ভব হয়। এগুলো জানতে হবে না, আবার তো জাস্ট মনে রাখা এটা পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। পাল্লা মানে কি বললাম, যে এরিয়া জুড়ে কাজ করে। তাহলে তুমি এটা নিউক্লিয়াসের সাইজ অনেক ছোটো, তাহলে অনেক ছোট্ট একটা এরিয়া জুড়ে কাজ করবে না। এই যে দেখো 10⁻15 মিটার, মানে কতটা ছোট একটা জায়গার মধ্যে এটা কাজ করে। এবং এই বল নিউক্লিয়াসের স্থায়িত্বের নিয়ামক, এটা ছাড়া তো নিউক্লিয়াস স্থায়ী হতো না। এবং ইলেকট্রনের মধ্যে এই বলটা নাই। অবশ্য দুর্বল নিউক্লিয় বল, যে স্বল্প পাল্লার বা স্বল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক বলগুলোর মধ্যে ক্রিয়া করে, তাকে আমরা যে স্বল্প পাল্লার, মানে এটা পাল্লা খুবই ছোটো, 10⁻16 মিটার। কই গেল? 10⁻16 মিটার, হ্যাঁ, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা। যে স্বল্প পাল্লা এবং স্বল্প মানের বল, এটাও আমাদের সবল নিউক্লিয় বলের চাইতে কিছুটা মানে তোমার অনেক দুর্বল আর কি। এবং নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে। আমাদের মৌলিক কণা যেগুলো আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোর মধ্যে থাকে। এটা অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীল উদ্ভব ঘটায়। আমরা যে আলফা কণা, বিটা কণা, গামা কণা দেখি, এগুলো মূলত এটার জন্যই হয়। অস্থিতিশীল উদ্ভব ঘটায়, তাকে আমরা দুর্বল নিউক্লিয় বল বলবো। দুর্বল নিউক্লিয় বল উদ্ভব হয় যখন নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গমন করে। সেটা মনে রেখো, দুর্বল নিউক্লিয় বলের জন্য আমাদের বিটা রশ্মি বের হয়। তো বিটা রশ্মি নির্গমনের সময় নিউক্লিয়াস থেকে একটি ইলেকট্রন এবং একটি অনাহিত নিউট্রন কণা বের হয়। এই জন্য বিটা রশ্মির চার্জ আমরা কি বলি? -1। হ্যাঁ, দুর্বল নিউক্লিয় বলের মহাকর্ষ বলের নেই, এত দুর্বল নয় যে সবল নিউক্লিয় বল এবং তাড়িত চুম্বক বলের চেয়ে অনেকটা দুর্বল। মানে মহাকর্ষ বলের চেয়ে এটি বেশি শক্তিশালী, তবে সবল নিউক্লিয় বল তাড়িত চুম্বক বলের চাইতে একটু দুর্বল আর কি। এটা পাল্লা কেমন? 10⁻16 মিটার থেকে 10⁻18 মিটার, এবং এটা হয় বুসন কণার জন্য মূলত। এই চারটা ভালো মতো করে পড়বা। সবল নিউক্লিয় বলের উদাহরণ কি বলবা? প্রোটন নিউট্রনকে একত্রে আবদ্ধ রেখে নিউক্লিয়াস গঠন। তাড়িত চুম্বক বল নিউক্লিয়াসের সাথে তোমার ইলেকট্রন, মানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন, মানে বিষয়টা এভাবে মনে রাখবা। এটা ধরো যে আমাদের একটা কক্ষপথ, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে, আর এটা হচ্ছে তোমার ইলেকট্রন। এই যে নিউক্লিয়াস তো পজিটিভ, এই পজিটিভের সাথে নেগেটিভের যে আকর্ষণ, এটা হচ্ছে তাড়িত চুম্বক বল, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার প্রোটন, এটা হচ্ছে নিউট্রন। নিউট্রনের যে আকর্ষণ, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। ওকে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে হলে সবল নিউক্লিয় বল, আর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে হলে তাড়িত চুম্বক বল, ঠিক আছে। এটা এবং এটার সাথে তাড়িত চুম্বক বল, আর স্পেসিফিকলি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রনের মধ্যে হলো সবল নিউক্লিয় বল। এবং দুর্বল নিউক্লিয় বল হলে নিউক্লিয় বিটাকয়ের জন্য দেয়, যে বিটাকণা বের হবে। আর মহাকর্ষ বল হলে একদম সব পৃথিবী যা আছে সব কিছু, নক্ষত্রগুলো একত্র করে গ্যালাক্সি গঠন করে। পাল্লা কেমন? 10⁻15, এটা হচ্ছে 10⁻16। তাড়িত চুম্বক বল অসীম, এটাও অসীম। আপেক্ষিক সবলতা মানে কার সাপেক্ষে কে কত বেশি শক্তিশালী। সবল নিউক্লিয় বলকে তুমি যদি 1 ধরো, তাড়িত চুম্বক বলকে ধরবা 10⁻2, মানে হলো এটার চাইতে একটু কম, এটার চাইতে। আর দুর্বল নিউক্লিয় বল হলো 10⁻11, মানে আরও কম। আর মহাকর্ষ বল হলো 10⁻41, মানে হলো অনেক 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 কম, ঠিক আছে। এখন যদি তুমি মহাকর্ষ বল, মানে যে সবার চাইতে ছোটো, এটাকে যদি 1 ধরো, তাহলে উল্টা দিকে যাও, এটাকে যদি 1 ধরো, এটা হবে 10⁻30, ঠিক আছে। মানে হলো এই 41 থেকে তুমি 11 বিয়োগ দাও, কত হয়? 30 না? ওই 30 আসছে। সেমভাবে তুমি এই যে আমাদের যদি তাড়িত চুম্বক, মানে এটাকে যদি 1 ধরো, এটা তাড়িত চুম্বক বলে মহাকর্ষ বলের সাপেক্ষে এটা বলা হবে 10⁻39, মানে হলো 41 থেকে 2 বিয়োগ দাও, কত হয়? 39।
আবার এটাকে যদি তুমি 1 ধরো, মহাকর্ষ বলকে 1 ধরো, তাহলে এটা হবে আবার 10⁻41, মানে সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে বেশি। তুমি যে কোনো একটা লাইন মনে রেখো, বাকি লাইনটা এমনি বুঝবা যে উল্টা দিকে করতে হয় আর কি বিষয়টা। এটা 10⁻49, এটা হচ্ছে 39, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 1। হ্যাঁ, তার মানে সবার ছোটো কি সংখ্যা এটা না, তারপর হচ্ছে তোমার এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে সবার বড় হচ্ছে এটা, ঠিক আছে? মানে এখানে বোঝা যাচ্ছে যে কার চেয়ে কে বেশি শক্তিশালী। বাহক কণা, এটা হচ্ছে গ্লুয়ন, এটা হচ্ছে ফুটন, এটা হচ্ছে ওয়াইজু জেড বুসন, এটা হচ্ছে গ্র্যাভিটন। ওকে, এখান থেকে আর কিছু লাগবে না। আমাদের এরপরের টপিক হচ্ছে নিউটনের গতিসূত্রসমূহ। এখন যা পড়াইলাম এই বক্স থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ, বারবার আসে, সেই জন্য মূলত এভাবে করে পড়েছি। নিউটনের গতিসূত্র বা নিউটন লস অফ মোশন। নিউটনের গতিসূত্র বোঝার জন্য আমাদের ফার্স্টে জড়তা বিষয়টা ক্লিয়ার করতে হবে। জড়তা ইতিমধ্যে জানো, পদার্থ যে অবস্থায় আছে, চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটা হচ্ছে তার জড়তা বা ইনার্শিয়া। এবং জড়তা তুমি কীভাবে পরিমাপ করতে পারো? ভর হচ্ছে মূলত জড়তার পরিমাপ। অনেক সময় আসে যে ভর কী, ভর হচ্ছে জড়তার পরিমাপ, ঠিক আছে? তো কীভাবে এটা বুঝবা? ধরো যে তুমি একটা সাইকেল এদিকে আসতেছে এখন, বা একটা সাইকেল দাঁড়ায় আছে, ওই সাইকেলকে তুমি চাইলে টেলা দিলে এটা চলা শুরু করবে। অথবা এটাও চিন্তা করতে পারো, একটা সাইকেল গতিশীল হয়ে তোমার দিকে আসতেছে, তুমি চাইলে অল্পটুকু ব্যাগ দিয়ে সাইকেলটাকে থামাই দিতে পারবা। তোমাকে যদি একটা বলি যে একটা ট্রাক আসতেছে তোমার সামনে, তুমি ওই ট্রাকটাকে থামাও একটু বল দিয়ে, তুমি পারবা না, কারণ ভর বেশি। তাহলে ওই যে যার ভর বেশি তার জড়তা বেশি, ওই জড়তা বেশিটাকে তুমি যদি ডিপেন্ড করতে চাও, তাহলে তোমার বল দেওয়া লাগবে বেশি। ওকে, তাহলে ভর হচ্ছে মূলত জড়তার পরিমাপ, মানে যার জড়তা বেশি, যার জড়তার পরিমাপ যতটুকু, এটাই হচ্ছে তার ভর বা মাস। আমাদের প্রথম সূত্রটা কি ছিল? বাহ্যিক বল প্রয়োগ। এটা প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্রে? কি বই? প্রথম পত্রের 4র্থ অধ্যায়। প্রথম সূত্রটি কি? বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে, আমরা যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, এক কথায় স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সমগতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে এখানে আমাদের বলের ধারণাটা দিছে, জড়তার ধারণা দিছে, এটা তো বুঝতে পারতেছো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, তার মানে জড়তা বোঝাচ্ছে। আবার বলতেছে বাহ্যিক থেকে কিছু একটা প্রয়োগ করলে, কি প্রয়োগ করলে বল, তাহলে বলের ধারণাটা আমরা এখানে পাচ্ছি, বল কি, ঠিক আছে, এটাই। আর দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে হলো, এটা আমরা এখানে দেখাবো, যদিও বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, যতটুকু বল প্রয়োগ করবা সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে করে। তৃতীয় সূত্র হচ্ছে প্রতিক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। এভরি রিঅ্যাকশন হ্যাজ অ্যান ইকুইভ্যালেন্ট অফ অপোজিট রিঅ্যাকশন। ওকে, এরপর নিউটনের প্রথম সূত্র যদি আমরা একটু এক্সপ্লেইন করি, যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমগতিতে সরল পথে চলতে থাকবে। এটা কি পড়বা? এটা রিডিং দিবে একবার। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে, এই যে একটু দেখাই শেষ করে দিচ্ছি। দ্বিতীয় সূত্রটা দেখো, আমাদের কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে দেখো আমাদের এখানে একটা কনসেপ্ট নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ভরবেগ। হ্যাঁ, তো আমরা ভরবেগের সূত্র কি জানি? ভরবেগের সূত্র হচ্ছে এমবি, ভর এবং বেগের গুণফল, তাই না? তাহলে পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো আগে কিছু একটা ছিল, এখন কিছু একটা হয়েছে, দুইটার বিয়োগফল। তাহলে আমরা যদি আদি ভরবেগ যদি এমইউ ধরি, শেষ ভরবেগ তুমি এমবি ধরো, তাহলে পরিবর্তন মানে কি বোঝাবে? এমবি মাইনাস এমইউ বোঝাবে, তাই না? এমবি মাইনাস এমইউ। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন এমবি মাইনাস এমইউ, কথা বুঝছো? ওই লাইন মানে ভরবেগের পরিবর্তন মানে হলো এই ভরবেগ আরও একটা ভরবেগ, দুটার বিয়োগফল, পরিবর্তন। বস্তুর ভরবেগের পরিবর্তন, এর হার মানে কি? সময় দ্বারা ভাগ। এমবি মাইনাস এমইউ, হার মানে কি? সময় দ্বারা ভাগ। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই যে এই ভ্যালুটা প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে হলো যে বলটা দিয়েছ সেটা সমানুপাতিক দিলাম, এবং বল যেদিকে কী করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে করে। তাহলে আমরা একটু সূত্রটাকে অ্যানালাইসিস করি। এফ সমানুপাতিক এমবি মাইনাস এমইউ। আবার আমরা জানি সমানুপাতিক চিহ্নটা রাখলাম এখানে, ধরো এম কমন নিলাম, কমন নিলে কী থাকে? বি মাইনাস ইউ ডিভাইড বাই টি থাকে। আমি সমানুপাতিক চিহ্ন তুলাইয়া সমান চিহ্ন দিলাম, ধ্রুবক এক আসছে ধরো। তাহলে এ ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমান কি জানো তুমি? ত্বরণের সূত্র না এটা? তাহলে এ ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমান ত্বরণ না? এফ ইজ ইকুয়াল টু এম এ হয়ে গেল সূত্রটা। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞা থেকে কিন্তু সূত্র গিয়েছি এখানে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই যে এম বি মাইনাস এমইউ, মানে ভরবেগের পরিবর্তন, তার উপযুক্ত বলের সমানুপাতিক, যে বলটা দিয়েছ সেটা সমানুপাতিক। হার মানে কি? সময় দ্বারা ভাগ। এবং এটা তো বুঝলাই ক্যালকুলেশনটা, পি ইজ ইকুয়াল টু এম বি হয়,
এখানে বিষয়গুলো মানে একটু দেখতে পারো তুমি। তাহলে মাত্রা বলবা, একক বলবা কি, মাত্রা হচ্ছে MLT ইনভার্স 1, হ্যাঁ MLT ইনভার্স 1, যেহেতু F ইকুয়াল টু MA, তাহলে M ক্যাপিটাল M আর A মানে হলো LT ইনভার্স, এটা কি বললো, MLT ইনভার্স 2 হবে না, ভরবেগ, আচ্ছা ভরবেগের মাত্রা তো MLT ইনভার্স 1 ঠিক আছে, কিন্তু বলের মাত্রা হচ্ছে MLT ইনভার্স 2, ওকে। আর আমাদের এখানে বরের একক কেজি MS ইনভার্স 1, তোমার আমাদের ভরবেগের একক আর কি কেজি MS ইনভার্স 1। F ইকুয়াল টু আমি যদি সূত্র প্রতিপাদন করো, এখানে লাস্টে আছে এগুলো তো দেখলাম। এই যে 1 নিউটন কাকে বলে দেখবা, 1 নিউটন বল যদি 1 কেজি বলের উপর যে যত কাজ করলে যে পরিমাণ বল 1 কেজি বলের উপর ক্রিয়া করে 1 MS ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করে, সেটা হচ্ছে 1 নিউটন বল। F ইকুয়াল টু সূত্র থেকে বুঝতে পারো মাত্র MLT ইনভার্স 2, ওকে মনে রাখবা। এই কোনো বস্তুর ত্বরণ বস্তুর উপর নির্ভরযুক্ত বলে সমানুপাতিক। এবং এগুলো একটু মনে রেখো যে আমাদের আরও কিছু একক আছে বলের, ডাইন, ফাউন্ডাল, গ্রাম ওজন, ফাউন্ড ওজন, কিলোগ্রাম ওজন। যদি আমরা এগুলো পড়ি না, সিজিএস একক পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন কাকে বলে, তারপর হচ্ছে ফাউন্ডাল কাকে বলে, তারপর গ্রাম ওজন কি, ফাউন্ড কি, 1 পাউন্ড সমান কত পাউন্ডাল, এগুলো একটু পড়তে পারো পরীক্ষায় যদি ইনভেরিয়েবল চলে আসে। নিউটনের থার্ড ল কি? নিউটনের থার্ড ল হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। আমি F বল দিলাম, আমাকে F2 বল ফেরত দিবে, তবে বিপরীত দিকে দিবে, এই জন্য মাইনাস চিহ্ন, F ইজ ইকুয়াল টু মাইনাস F2। এখানে এই কথাবার্তাগুলোই বলছে। হ্যাঁ, আমরা নেক্সট দিন ভরবেগের নিত্যতা বা কনভারসেশন অফ মোমেন্টাম এই বিষয়টা পড়বো, ওকে। বলো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো এতটুকু।